তথ্যগত অসঙ্গতি এবং নো ম্যাপিং এর তালিকা প্রকাশ করে দিল ভাঙড় 2 নম্বর ব্লক। প্রায় 54,000 ভোটারের তালিকা প্রকাশ। যাদের তথ্যে ভুল আছে তাদের নাম সামনে আনা হয়েছে। শুনানির নোটিশ পাওয়ার আগেই তালিকার নাম থাকা ভোটাররা সংশোধিত নথিপত্র জমা করতে পারবেন বলে কমিশন সূত্রের খবর। তথ্যগত অসঙ্গতি এবং নো ম্যাপিং এর তালিকা প্রকাশ করে দিল ভাঙড় 2 নম্বর ব্লক। প্রায় 54,000 ভোটারের তালিকা প্রকাশ। যাদের তথ্যে ভুল আছে তাদের নাম সামনে আনা হয়েছে। শুনানির নোটিশ পাওয়ার আগেই তালিকায় নাম থাকা ভোটাররা সংশোধিত নথিপত্র জমা করতে পারবেন বলে কমিশন সূত্রের খবর। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি মধুকল্পিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই অনির্বাণ, আমরা আজকে নজর রাখবো একটু আসানসোলের দিকে নজর রাখতে হবে, কেননা এক মাসে এক রাস্তায় দুই প্রকল্প। চুরুলিয়ায় সেখানে রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। রাস্তায় তাপ্তি দিতে খরচ 80 লক্ষ টাকা, আর ওই একই রাস্তার জন্য এক মাসের মধ্যে বরাদ্দ 2 কোটি 6 লক্ষ টাকা। প্রথমটা জেলা পরিষদের খাত থেকে, পরের বার পথশ্রী প্রকল্পের টাকায়। আর এতেই দুর্নীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা। চুরুলিয়া নামটা শুনলেই যার কথা মনে আসে তিনি হলেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম। কিন্তু এক মাস ধরে চুরুলিয়া নামটা বারবার শিরোনামে আসছে দুর্নীতির অভিযোগে, তাও রাস্তা নিয়ে। গোটা রাস্তার জন্য নতুন করে বরাদ্দ 2 কোটি 6 লক্ষ টাকা, আর সেই রাস্তায় তাপ্তি দিতে খরচ হয়েছে 80 লক্ষ টাকা। অর্থাৎ এক মাসের মধ্যেই 4 কিলোমিটার রাস্তা প্রথমে সারাই, তারপর আবার সেটাই ভেঙে নতুন করে করতে সরকারের পকেট থেকে যাচ্ছে 2 কোটি 86 লক্ষ টাকা। যাওয়ার আগে লুটে পুটে খেয়ে নেওয়ার একটা প্রচেষ্টা। জেলা পরিষদ জানতো ভালো করে যে পথশ্রী প্রকল্পে 2 কোটি টাকার বেশি ব্যয় ওই কাজটি হতে চলেছে। তাহলে আবার 40 লাখ 50 লাখ 60 লাখের গল্প এলো কোথা থেকে? আইওয়াস গোটাটাই সামান্য কিছু কাজ করে গোটা টাকাটা তুলে নাও। এবছরের শুরুতেই চুরুলিয়ায় এই রাস্তা ঘিরে বিতর্কের সূত্রপাত। 4 কিলোমিটারের নতুন রাস্তার কাজ শুরু হয়েছিল, কিন্তু তারপর দেখা যায় হাত দিয়ে খুললেই রাস্তা উঠে যাচ্ছে। সেই রাস্তা নিয়ে চর্চা এখনো চলছে। তবে এই চর্চার কারণ একটা সাইনবোর্ড। বৃহস্পতিবার উদ্ধার হওয়া এই সাইনবোর্ডে লেখা রয়েছে পথশ্রী প্রকল্পের 2 কোটি 6 লক্ষ টাকা সরকারি কাজ। সেখানে কাজ শুরুর দিন উল্লেখ 11 ডিসেম্বর। অথচ জেলা পরিষদের টাকায় সেই রাস্তা আগেই শুরু হয়ে গেছে, যার জন্য বরাদ্দ ছিল 80 লক্ষ টাকা। সেই নির্মীয়মান রাস্তাতেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ উঠেছিল, আর সেই একই রাস্তায় এক মাসে নতুন করে বরাদ্দ আরও 2 কোটি 6 লক্ষ টাকা। চরম দুর্নীতির মধ্য দিয়ে সরকার চলছে। একই প্রকল্পে দুবার, সেই প্রকল্পের টাকা নিয়ে আবার পরের মাসে কাজ, নিম্নমানের রাস্তা, সবকিছু মিলিয়ে একটা দুর্নীতির শীর্ষে পৌঁছে গেছে। তলা থেকে উপর পর্যন্ত এই টাকা পৌঁছে যাচ্ছে। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সাফাই দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। পুনর্নির্মাণ হবে, একেবারে সমস্ত যেগুলো পুরনো ছিল সে পুরনো ব্ল্যাকটপ তুলে নতুনভাবে করা হবে, যাতে করে বহুদিন রাস্তাটা টিকে। পিছিয়ে পুরোটা তুলে নতুন করে জিএসপি করে ব্যারস করে তারপরে করা হবে। সেই জন্যই 2 কোটি টাকা এটা করা হয়েছে। একই রাস্তার জন্য দুবার বরাদ্দ। সম্প্রতি খানাকুলেও আমাদের পাড়া আমাদের সমাধানে তৈরির রাস্তা আবার পথশ্রীত শিলান্যাস হয়। উন্নয়নের নামে আমার আপনার করের টাকা নিয়ে এই 9-6 কি তবে নেতা নেত্রীদের উন্নয়ন হচ্ছে? চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। পানাপুকুর সাফের নামে তো মাটি সাফ। নব্যতা বাড়াতে গিয়ে গাড়ি গাড়ি মাটি চলে যাচ্ছিল বেপাড়ায়। ঠিক তেমনই অভিযোগ পেয়ে পুকুর সংস্কার বন্ধ করে দিলেন তৃণমূল কাউন্সিলর। জলপাইগুড়ি শহরে জেলা সংস্কারের তৃণমূল অন্দরেই এবারে জল খোলা। 5 মিটার দূরে মাটি ফেলতে বলি আমি, সেখানে না ফেলে 10-20 কিলোমিটার দূরে মাটি ফেলছো, তাহলে তোমার ইন্টারেস্টটা কিছু আছে? এপাড়ার মাটি নাকি চুপি সারে চলে যাচ্ছে দূরের পাড়ায়। নাব্যতা বাড়ানোর নামে পকেট ভরছে ঠিকাদারের। জলপাইগুড়ির হাই স্কুলের পিছনে এই পুকুরের কাজে দুর্নীতির গন্ধ ছিল প্রথম থেকেই। নিজের ওয়ার্ডে বিস্তর অভিযোগ পেয়ে কাজই বন্ধ করে দিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। মাটিগুলো বাইরে চলে যাচ্ছে। আজকে দেখুন এতগুলো ট্রাক্টর দাঁড়িয়ে আছে, ট্রাক্টরের ড্রাইভাররা স্বীকার করলো ওরা কি দেউনিয়া পাড়ায় কোথায় কার ব্যক্তিগত জমিতে মাটি ফেলতেছে। অভিযোগ, ঠিকাদার পুকুরের মাটি বিক্রি করে দিচ্ছেন।
ঠিকাদারের এক কর্মীও মানছেন সেই কথা। মাটি বিক্রি বন্ধ করতেছে কোথাকার এই দুনিয়া পুরানি পাড়া একটু আগে কাজ উঠানো বন্ধ হইলো কেন? বড় বাবু বন্ধ করা হয়। আমরুদ 2 প্রকল্পের অধীনে 55 লাখ টাকা খরচে এই পুকুর সংস্কারের কাজ শুরু হয়। যে প্রকল্পের অর্ধেক খরচ দেয় কেন্দ্র, বাকি অর্ধেকের মধ্যে স্থানীয় পুরসভা 30%, বাকি 20% খরচ করে রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে তৃণমূল পরিচালিত পুরসভাকে নিশানা করেছে বিজেপি। এখানে একটা কাটমানির গল্প, কারণ যে মাটিগুলো বাইরে বিক্রি করা হয়েছে অবৈধভাবে, সেই মাটির বকরা তিনি পাননি, তাই তিনি আজকে গিয়ে কাজ বন্ধ করেছেন। ওই পুকুরটা সংস্কার হচ্ছে, বিউটিফিকেশন হচ্ছে, তার নাব্যতা বৃদ্ধি করছে। এবার মাটিটা কোনো স্কুলের মাঠে ফেলার কথা নাকি একটা স্কুলের জায়গায় অন্য স্কুলের মাঠে পড়েছে, সেটা খতিয়ে দেখতে হবে। পুরসভায় ঠিক করে ঠিকাদার, তবে তৃণমূল পরিচালিত পুরসভায় যারা মাথায়, তারাই কি এর পিছনে? দুর্নীতি কি হাট করে দিলেন দলেরই কাউন্সিলর? পুকুর থেকে জল এখন না উঠলেও দুর্নীতির পাক উঠেছে প্রচুর। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। রবি ঠাকুর বিদ্যাসাগরের ভাষাকে একটা সরকারি স্কুল কোথায় নিয়ে গেল, এবার সেটাই আপনাদের দেখা। বাংলা বলতেই, বাঙালিয়ানা বলতেই, বারবার বাংলার অস্মিতা বলতেই যারা মুখ খোলান, তাদেরই রাজ্যে, তাদেরই সরকারি স্কুলে ভাষার পতন দেখাতে আপনাদের নিয়ে যাব পূর্ব মেদিনীপুরের রামনগর। রাজ্যের সব স্কুলের মতো পূর্ব মেদিনীপুরের রামনগর বালিকা বিদ্যালয়েও সরস্বতী পুজোর ঢাকে কাঠি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই স্কুলের একটা নোটিশ প্রশ্ন তুলছে, ভাষা শিক্ষার ঢাকটাও কি বেজে গেছে? স্কুলের লেটার হেডে প্রধান শিক্ষিকা দ্বাদশ শ্রেণীর টেস্টের পরীক্ষার সূচি দিয়েছেন, ইংরেজিতে লেখা। চোখ কপালে উঠেছে নোটিশের দ্বিতীয় পর্বে। ছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত কিছু কথা লেখা, ভাষা না ইংরেজি না বাংলা, বর্ণ ইংরেজি আর কথা বাংলা। স্কুলের বিজ্ঞপ্তিতে সোশ্যাল মিডিয়ার বাংরেজি। লেখার মতোই অদ্ভুত স্কুলের প্রধান শিক্ষিকার যুক্তিটাও। এরকম ধরনের কাজ অনেক স্তরে হয়, এটা তো ভুল কিছু নয়। এটা শিক্ষালয়ে, আমি কিন্তু ইংরেজির শিক্ষিকা, আমি বাংলা হরফে টাইপ করতে জানি না, আমি প্রত্যেকটা ক্লাসে ইংরেজি পড়াই। রাজ্যের সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষিকা ঠিক কি বলতে চাইছেন? তার বাংলাটা ঠিক আসে না? বাংলা টাইপ করতে আমি কম্পিউটারে জানি না, সেই কারণের জন্য বাংলা টার্ম ইংরেজি হরফে লিখেছি। এটা আমি আমার নোটিশ বোর্ডেও দিইনি, নোটিশ বুকেও দিইনি। আমার যে কন্যা ছাত্রী, তাদের গ্রুপে দিয়েছিলাম, তাদের অভিভাবকের বোঝার সুবিধার জন্য। দিদিমণি যতই যুক্তি দেওয়ার চেষ্টা করুন, এটা শুধু ফোনে পাঠানো একটা বার্তা নয়, একটা সম্পূর্ণ বিজ্ঞপ্তি। তাই স্কুলের লেটার হেড ব্যবহার, তাই স্কুলের স্ট্যাম্প ব্যবহার। নীতি বিরুদ্ধ, আইনি বিরুদ্ধ কোনো কিছুই হয়নি। আমার এবং ছাত্রী অভিভাবকের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, তাদের গ্রুপে পাঠিয়ে তাদের সুবিধার জন্য এই কাজটি আমি করেছি। নিজের ভাষা নিজের গর্ব, কিন্তু এক সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা নিজের ভাষাকে এভাবে খাটো করতে পারলেন? 1956 সালে প্রতিষ্ঠিত রামনগর বালিকা বিদ্যালয়ের এমন হাল, না ইংরেজি না বাংলা। আদৌ কোনো ভাষার শিক্ষা মিলছে ছাত্রীদের, নাকি স্কুল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাঠশালা? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। নতুন হলুদ শাড়ি বা নতুন পাঞ্জাবি পরা ছোট ছোট ছেলে মেয়ের দল স্কুলে পাড়ায়। সরস্বতী পুজোর দিনে এটা একটা চেনা ছবি, স্কুলে স্কুলে বিদ্যার দেবীর আরাধনা। কিন্তু প্রতি বছরের এই পরম্পরায় এবারে ছেদ পড়ল পূর্বস্থলীতে। আজব যুক্তি সাজিয়ে স্কুলের পুজোই বন্ধ করলেন প্রধান শিক্ষিকা। এলাকার একমাত্র শিশু শিক্ষা কেন্দ্র। ছোট ছোট ছেলেমেয়েরা সেজে গুজে সকাল সকাল হাজির। সরস্বতী পুজো, অঞ্জলি, প্রসাদ, কত মজা। কিন্তু হাসি মুখে বাড়ি থেকে বেরোলেও স্কুলে পৌঁছে ওদের মুখ শুকনো। পুজো তো দূরের কথা, স্কুলের দরজাটাই যে খোলেনি। পূর্বস্থলীর নিমদহ শিশু শিক্ষা কেন্দ্র। স্কুলের 2 দিদিমণির একজনেরও দেখা নেই, তাই পুজোও নেই। ছোট্ট ছোট্ট মুখে হতাশা। অভিভাবকরা ক্ষুব্ধ, কেন স্কুলে পুজো হবে না? আগে থেকে কিছু জানানো হয়নি। সেজে গুজে স্কুলে এসে যে পুজো হবে, অঞ্জলি দেবে, সেটাই জানে। সেজে গুজে এসে কে জানে যে স্কুলে
ম্যাডামটা থাকবে না। দিদিমণিরা কোনো কথাই জানায়নি আমাদেরকে যে মানে পুজো হবে কি হবে না। অন্য সময় পুজো চাঁদা নেয় বাচ্চাদের কাছে, এবার সেটাও নেয়নি। পুজো হবে না কেন, কিসের জন্য হবে না? স্কুলে ভিড় জমেছে শুনে প্রধান শিক্ষিকা এলেন দুপুরের দিকে। পুজো বন্ধ নিয়ে দিলেন এক অসাধারণ যুক্তি। দিদিমণির স্বামী অসুস্থ, সে হাঁটতে পারে না, তাকে ধরে খাওয়াতে হয়, শোয়াতে হয়, সব করতে হয়। আমি তো বলে গিয়েছি পুজোর আয়োজন করো, আমি টাকা দিয়ে দেবো। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। আমি এত কাণ্ড হবে আমি বুঝতে পারিনি। দিদিমণির পরিবারের কেউ অসুস্থ, তাই স্কুলে পুজো হবে না। পরিচালন সমিতিতে আছেন বিধায়কের প্রতিনিধি। তিনি আবার অভিযোগ করছেন অসুস্থতা আসলে বাহানা, আসল কারণটা অন্য। ফান্ডে টাকা নেই বলে পুজো হলো না। সেটা আমাকে সেই কথাই বলেছে। কে বলেছে? দিদিমণি বলছে, যে অঞ্জনা চ্যাটার্জি, ওনার কার স্বামীর খারাপ আমাকে এইসব উজ্জ্বল বাজার আছে, এই জন্য করে না পুজোটা। টাকার সমস্যা হোক বা দিদিমণির পরিবারের অসুস্থতা, পুজো বন্ধ করার যুক্তিটা কোনো দিক থেকেই স্থানীয় মানুষ এবং অভিভাবকদের সন্তুষ্ট করতে পারেনি। গ্রামবাসীরাই স্কুলের গেটের বাইরে নিজেদের উদ্যোগে পুজো করলেন। দাঁড়িয়ে দেখলেন প্রধান শিক্ষিকা। এই পরিস্থিতির কি কোনো প্রয়োজন ছিল? স্কুলের সমস্যার কথা শুনলে গ্রামের মানুষ এগিয়ে এসে সমস্যার সমাধান করেন, নিজেদের উজাড় করে দেন। গ্রাম বাংলার দিকে দিকে এমন উদাহরণ তো আছে। সেই পথটা না নিয়ে কেন পুজো বন্ধর পথে হাঁটলেন স্কুলের দিদিমণিরা? আনন্দের সকালে কেন শুকনো মুখ করে থাকতে হলো কচিকাচাদের? পূর্বস্থলী থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। লক্ষ্মী পুজো যেমন বাড়ি বাড়িতে, সরস্বতী পুজো তেমন স্কুল কলেজে। এই ধারণা অনেক আগেই ভেঙেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে বাগদেবী এখন বারোয়ারি। বিনা পানির পুজোতেও তাই থিমের টক্কর, সব থেকে বড় প্রতিমার লড়াই। যেন দুর্গাপুজোর মতো আলো রোশনাই, বিরাট বিরাট প্রতিমা। ভাঙড়ের কুলবেড়িয়ায় সরস্বতী বন্দনার যা জমক, তা নাকি কোটি টাকার। ভাঙড়ের পাশের ব্লক ক্যানিং, সেখানে আবার সব থেকে বড় হওয়ার লড়াই। ক্যানিংয়ের তালদির রাজাপুরে তাক লাগানো 41 ফুটের প্রতিমা। সুন্দরবনের সব থেকে বড় সরস্বতী দেখতে লোকারণ্য। উত্তরবঙ্গের ধূপগুড়ি কম যায় না, সেখানে আবার প্রতিমা 21 ফুটের। বেহালার চণ্ডীতলার 34 ফুটের সরস্বতী নজর কেড়েছে। আখের ছিবড়ে দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। সরস্বতী পুজো রাঢ়বঙ্গে ভিড় টানছে বাঁকুড়া। কোথাও কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ, কোথাও পুজোর মধ্যে দিয়ে নেতাজিকে শ্রদ্ধা, কোথাও আবার থিম কুরুক্ষেত্র। কেউ লোক টানছে রাজস্থানের হাওয়া মহলের আদলে মণ্ডপ বানিয়ে। বাগদেবী নিয়ে এই বাগ আড়ম্বরের মধ্যে চর্চায় এই শিক্ষা প্রতিষ্ঠানের পুজো। প্রথা ভেঙে সরস্বতী পুজোয় পুরোহিতের আসনে কলেজ ছাত্রী, অঞ্জলি দিল ছাত্ররা। TV9 বাংলা। মধুকল্পিতা কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। মাঘের জোট কি এবার ভোটের গায়ে লাগবে? ভোট, জোট এবং ভোট। তৃণমূল বিজেপি বাদ দিলে বাংলায় বাকি দলগুলোর হাতডাক হাবভাবের এটাই বোধহয় এ পর্যন্ত নির্যাস। কে কাকে চাইছেন, কতটা চাইছেন, সেটা জোট না সমঝোতা? বাম থেকে মিম, হুমায়ুনের জাপ বাবা নওশাদের ISF, বড় ধাঁধা। 30 জানুয়ারি পর্যন্ত খোলা, কংগ্রেসের জন্য খোলা, CPM এর জন্য খোলা। হুমায়ুন কবিররা তারা তো কথা বলেনি, তারা মাধ্যম দিয়ে কথা বলেছে। 26-এর মহাযুদ্ধে জোট, সমঝোতা, কথা চালাচালি, এই দলগুলিকে ঘিরেই দল গঠনের পর থেকেই হুমায়ুন জোটের জন্য নিয়মিত বার্তা দিচ্ছেন। কখনো সংবাদ মাধ্যমের সামনে, কখনো নেতার বাড়ি গিয়ে। ভরতপুরের বিধায়কের আহ্বানকে পত্রপাঠ খারিজ না করলেও তার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবীণ বাম নেতা। জাপের সঙ্গে জোটের বিষয় নাকি বামফ্রন্টের আলোচনাতেই আসেনি, কিন্তু জোটের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন হুমায়ুন। প্রায় একই কথা মনে করিয়ে দিচ্ছেন নওশাদও। শুধু ISF নয়, আরও যে দলগুলো আছে যারা প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছে, সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। এবার সেই ক্ষেত্রে বামেদেরকে একটু উদ্যোগ গ্রহণ করতে হবে। জোট হবে কিনা জানা নেই, তার আগে জানুয়ারির ডেডলাইন কি বামের ওপর চাপ বাড়ানোর কৌশল ISF জাপের? নওশাদের সঙ্গে তো আলোচনা হচ্ছে, এখন শেষ হয়নি। আমরা জোট করবো, আমরা চাইছি এটাকে বাম পন্থার পুনরুত্থান। জাপ ISF এর বাইরে বিহারের সীমাঞ্চলে ফের সাফল্য পাওয়া আরও একটা দল ভোটমুখী বাংলায় চর্চায়, তা হলো মিম।
মিমের দাবি তাঁরা নাকি জোটের বিষয়ে বামেদের সঙ্গে কথা বলে তেমন সাড়া পায়নি। তা মানছেন না সেলিম। ভাব বুঝে মিম বলছে হুমায়ুনই তাদের বন্ধু। আমাদের যদি জোট হয় তাহলে হুমায়ুন কবির সঙ্গে জোট হবে। উনি আইএসএফ সঙ্গে যাবেন, কংগ্রেস সঙ্গে যাবেন, সিপিএম সঙ্গে যাবেন, যান, আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের যখন জোট হয় তাহলে জেপির সঙ্গে জোট হবে। দেশ কা নেতা কেসা হো, মিম জেসা হো, বাজারে আমি দেখিনি এখন। মিম দাবি করছে, আমাদের সঙ্গে কোনো কথা হয়নি, আমরা জানি না। যে হুমায়ুনকে নিয়ে এত গদগদ মিম, সেই হুমায়ুনই আবার বলছেন বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হতে আপত্তি নেই। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। জোট নিয়ে জাপ, মিম, আইএসএফ, বামের এমন মতিগতি দেখে প্রতিপক্ষকে আক্রমণ নয়, যেন বিদ্রুপে ব্যস্ত জোড়াফুল ও পদ্মফুল। হুমায়ুন কবির তো টিএমসির বি টিম হিসেবে কাজ করছে, কিন্তু সিপিএম আজকে আপনাদের নীতি আদর্শ কোথায়? একবার এই সব দলের সাথে জোট করছেন। যিনি সরাসরি বিজেপির আঁতাতের কথা স্বীকার করে নিচ্ছেন অন ক্যামেরা, তার সঙ্গে বামপন্থী নেতা হিসাবে বিমান বসু কোন হিসাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন? এই জোট খেলায় চিরকালের মতো বাংলা কংগ্রেস দেখাচ্ছে হাইকমান্ডকে। মিমের চোখ কান যেন হুমায়ুন, পড়ে রইল বাম আইএসএফ, তারাও আলাপ আলোচনায়। শেষমেশ কি যত মত তত পথ, নাকি মাঘে পাকা কথা ভোটেই ঘোষণা হলো বলে? সুমন মহাপাত্র ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। দীর্ঘদিন ধরে পুরো পরিষেবা না মেলার অভিযোগ, সঙ্গে শোকজের উত্তর অসন্তোষজনক নয়। খড়গপুরে তৃণমূল পরিচালিত পুরো বোর্ডই ভেঙে দিল রাজ্য সরকার। এর জন্য তৃণমূলের কোন্দলকেই দায়ী করেছে পুরো। কোন্দলের তথ্যকে না মানলেও পুরসভার ব্যর্থতার কথা মেনে নিচ্ছে তৃণমূল। এবার খড়গপুরে পুরো বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। 1 বছর ধরে খড়গপুর পুর এলাকায় পর্যাপ্ত পানীয় জলের সংকট। সমস্যা কি একটা? আরও আছে। আবর্জনাও সাফাই করা হয় না, নেই পর্যাপ্ত আলো, নিকাশিও হয় না ঠিক মতো। এত অবস্থা খারাপ যে খড়গপুর মানুষকে এবং খড়গপুর মানুষ পৌরসভার উপর ডিপেন্ড করে যে পরিষ্কার একটা জল, পানীয় জল এর আশা করে, সেও পৌরসভা দিতে পারে না। সবার রাস্তা বলুন, ড্রেন বলুন, একদম ভালো না এবং অবস্থা খুব খারাপ। তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার বিরুদ্ধে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড় পৌঁছায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরে। পুরসভাকে শোকজের নোটিশ পাঠানো হয়, কিন্তু শোকজের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় পুরো বোর্ডই ভেঙে দিল রাজ্য সরকার। খড়গপুরের উন্নয়নটা আছে কোথায়? রাস্তাঘাট দেখে আসুন আপনি। রেলের এলাকায় একটু রাস্তাগুলো ঠিক আছে, বাকি কোথায়? রাস্তা, ফুটপাত, জলের হাহাকার শুরু হয়ে গেল মাঘ মাস আসতেই। মানুষ ভরসা রাখলেও তিনি ভরসার যোগ্য নন। তো সেই জন্য এখন শেষ রক্ষার চেষ্টা হচ্ছে প্রশাসক বসিয়ে, আর যাতে হয়তো ফান্ড তোলা হবে এখান থেকে ইলেকশনের জন্য। পুরসভার অব্যবস্থার জন্য তৃণমূলকেই দায়ী করেছে কংগ্রেস। দায়িত্ব গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই, প্লাস মানে খাওয়া খাবি, কেউ খুশি হচ্ছে, কেউ খুশি হচ্ছে না। খুশি না হওয়ার জন্য আজকে এই পরিস্থিতি সাধারণ মানুষকে আজকে ভুগতে হচ্ছে। গোষ্ঠী কোন্দলের তত্ত্বকে না মানলেও পুরসভার ব্যর্থতার কথাও মেনে নিচ্ছে তৃণমূল। নাগরিক পরিষেবাটা বহু মানুষের সমস্যার সঙ্গে যুক্ত, সেটা দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই জায়গায় কোথাও আমাদের দুর্বলতা রয়েছে বা কাজের ক্ষেত্রে হয়তো যতটা আমাদের দায়িত্বশীল হওয়া উচিত আমরা হয়তো হতে পারিনি। দায়িত্ব সহকারে এগিয়ে আসা উচিত ছিল সরকারের কথাগুলোকে গুরুত্ব দিয়ে সমাধান করার জন্য। 35 নম্বর ওয়ার্ডের খড়গপুর পুরসভায় গত পুরো ভোটে 24টি যায় তৃণমূলের দখলে। বিজেপি পায় 6টি পুরসভা, 4টি আসনে জেতে কংগ্রেস, সিপিএম জেতে 1টি আসনে। গত লোকসভা ভোটে খড়গপুরে 31 ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি, 4টি ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল। সামনে আরও এক ভোট। তার আগে নাগরিক পরিষেবা না মেলার অভিযোগে একের পর এক পুরো বোর্ড ভাঙছে রাজ্য প্রশাসন। বাদ গেল না খড়গপুরও, কিন্তু প্রশাসক বসিয়ে বিধানসভা ভোটে খড়গপুরে কি ঘুরে দাঁড়াতে পারবে তৃণমূল? দেবব্রত সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা।